আদিম যুগ থেকে মানুষ বেঁচে থাকার তাগিদে কিংবা জীবনযাপনকে কিছুটা সহজ করতে বিভিন্ন উপায় খুঁজে বের করত। আবিষ্কার করত বিভিন্ন ধরনের জিনিস। তারা বিভিন্ন অস্ত্র ও সরল যন্ত্র তৈরি করত জীবনের ঝুঁকি কমাতে ও পরিশ্রম লাঘব করতে। নতুন নতুন উপায় ও পদ্ধতি দিয়ে বদলে ফেলত নিজেদের জীবনযাপনের ধারা। আগুন দিয়ে কিভাবে খাবার পুড়িয়ে খেতে হয় অথবা কিভাবে ঘর বানিয়ে নিরাপদে বসবাস করতে হয়, সবাই মানব সভ্যতা আয়ত্ত করেছে ধীরে ধীরে। মানুষের এই নতুনের প্রতি আকাঙ্ক্ষা আর আবিষ্কারের নেশা মানুষকে ক্রমাগত এগিয়ে নিয়ে গেছে সামনের দিকে। বিজ্ঞান বলতে আমরা বুঝি কোনো বিষয়ে বিশেষ জ্ঞান, আর এই বিশেষ জ্ঞান কাজে লাগিয়ে মানুষ যা কিছু আবিষ্কার করছে তাই হলো বৈজ্ঞানিক আবিষ্কার। তাই বলা যায় যে বিজ্ঞানের চর্চা মানুষে আদিম যুগ থেকেই করে আসছে। আদিম যুগ থেকে মানুষ তাদের বিশেষ জ্ঞান কাজে লাগিয়ে একের পর এক উদ্ভাবন করেছে নানান যন্ত্র ও পদ্ধতি, পরিবর্তন করে দিয়েছিল পুরো বিশ্বকে। আজ আমরা বিজ্ঞানের এমনই 10টি আবিষ্কার সম্পর্কে জানবো কি ছিল এর পেছনের ইতিহাস। চাকা। সম্ভবত মানুষের জীবনধারাকে আমূল বদলে দেওয়া প্রথম আবিষ্কারটি ছিল চাকা। অনেকে মনে হতে পারে এটি আবার এমন কি আবিষ্কার, কিন্তু 36 খ্রিস্টপূর্বাব্দে এই সামান্য আবিষ্কারটি ছিল বিজ্ঞানের অপার সম্ভাবনার দ্বার উন্মোচন। একবার ভেবে দেখুন তো, বর্তমান সময়ে আমরা কতটা চাকার উপর নির্ভরশীল। দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে গমন কিংবা ভারী মালপত্র বহনে আমরা যে যানবাহনের ব্যবহার করি তার সূত্রপাত ওই চাকার হাত ধরে। সভ্যতার অগ্রগতিতে আমরা জলে, স্থলে বা আকাশ গমন করতে পারে এমন অনেক বাহন পেয়েছি খ্রিস্টপূর্বাব্দের দিকে চাকা আবিষ্কারের মধ্য দিয়েই। সভ্যতার শুরুতেই মানুষকে পায়ে হেঁটে পথ পাড়ি দিতে হতো। মালপত্র পরিবহন থেকে শুরু করে যে কোনো পরিবহনের জন্য মানুষকে নির্ভর করতে হয় কায়িক শ্রমের উপর। মাঝে মাঝে মানুষ বিভিন্ন পশুকে তাদের এই পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করত, কিন্তু সেটিও ছিল বেশ সংক্ষিপ্ত। তবে চাকার আবিষ্কার বলতে ব্যাপারটি এমন ছিল না যে বৃত্তাকার বা সিলিন্ডার আকৃতির কোনো কাঠামো তৈরি। সেরকম কোনো কাঠামো মানুষ তারও আগেই শিখে ফেলেছিল। কঠিন বিষয় ছিল কিভাবে এই বৃত্তাকার কাঠামোকে কোনো মজবুত ও স্থির কোনো কাঠামোর সাথে যুক্ত করা যায়, চাকাগুলোকে ঘুরতে সাহায্য করবে। আর এই উপায়টি মানুষ এই সময়ে এসে আয়ত্ত করে। আবার সভ্যতার সেই সময়টিতে মানুষ জ্ঞান বিজ্ঞানে একদম পিছিয়েও ছিল না। তখন মানুষ শিখে গিয়েছিল কিভাবে ধাতুর সংকর তৈরি করতে হয় এবং তা দিয়ে কিছু সূক্ষ্ম ও জটিল যন্ত্রপাতিও আবিষ্কার করতে হয়। শুধু সমস্যাটা ছিল এমন কোনো আবিষ্কারের যার মাধ্যমে তাদের সময় ও পরিশ্রম দুই লাঘব হবে। এভাবে ধীরে ধীরে তাদের সিলিন্ডার আকৃতির কোনো কাঠামোকে মজবুত ও স্থির কোনো কাঠামোর সাথে যুক্ত করে সেটিকে এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে নিয়ে যেতে পারে এমন পদ্ধতির আবিষ্কার করে। বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতির উপকারিতা সম্পর্কে নতুন করে তেমন কি বা বলার আছে। এর উপকারিতা বলে শেষ করার মতো নয়। রাতের আঁধারে দূর করে বৈদ্যুতিক বাতি শুধু আমাদের চারদিকে আলোকিতই করেনি, এটি বরঞ্চ আলোকিত করেছে মানব সভ্যতার ভবিষ্যৎকে। তবে শুধু তার হাত ধরেই এটি সম্ভব হয়েছে বলে ভুল হবে। বৈদ্যুতিক বাতির আবিষ্কারের পেছনে অনেক বিজ্ঞানী ও অক্লান্ত পরিশ্রম রয়েছে। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সূত্রপাত ঘটে ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টার হাত ধরে 1800 সালের দিকে। এরপর হামফ্রি ডেভি নামের একজন বিজ্ঞানী ভোল্টাইক পাইলকে চারকোল ইলেকট্রোডের সাথে যুক্ত করে বৈদ্যুতিক বাতি জ্বালানোর কৌশল দেখান। এভাবে বিভিন্ন বিজ্ঞানীর হাত ধরে এগিয়ে যেতে থাকে বৈদ্যুতিক বাতি আবিষ্কারের প্রক্রিয়া। তবে এই যাত্রা শেষ হয় জোসেফ সোয়ান ও টমাস আলভা এডিসনের হাত ধরে। জোসেফ সোয়ান 1850 সালের দিকে ভ্যাকুয়াম টিউবের ভেতর ফিলামেন্ট রেখে বাতি চালানোর কৌশল দেখান। ফিলামেন্ট হিসেবে তিনি ব্যবহার করেন কার্বনযুক্ত কাগজ। তবে সেই সময়ে এই ভ্যাকুয়াম টিউবের পদ্ধতি ছিল বেশ ব্যয়বহুল। ফলে তার এই পদ্ধতি শুধু আবিষ্কার হিসেবে অসাধারণ ছিল, দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য নয়। টমাস আলভা এডিসন এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তার ধারণাটি ছিল এমন যে যদি ফিলামেন্টটিকে পাতলা এবং কোনো অধিক রোধের বস্তু দিয়ে তৈরি করা হয় তাহলে এটি খুব অল্প বিদ্যুতেই জ্বলে উঠবে। এই ধারণার উপর ভিত্তি করে 1879 সালে তার আবিষ্কারটি প্রকাশ করেন। এরপর এডিসন ও তার দল বিভিন্নভাবে এই বাতিকে সহজলভ্য ও টেকসই করার জন্য বিভিন্নভাবে গবেষণা করে গেছেন। যদিও বৈদ্যুতিক বাতির পেছনে অনেকের অবদান থাকায় এর প্যাটেন্ট নিয়ে বেশ জল ঘোলাই হয়েছিল। এডিসনের সাথে অনেক বিজ্ঞানীরই এই নিয়ে দ্বন্দ্ব ছিল, তবে সবকিছু ছাপিয়ে এডিসনের এই আবিষ্কার মানব জাতিকে আলোর পথ দেখিয়েছে। প্রিন্টিং প্রেস। 15 শতাব্দীর একটি অন্যতম আবিষ্কার হলো প্রিন্টিং প্রেস। এটি হলো এমন একটি যান্ত্রিক পদ্ধতি যা কোনো কাগজ বা কাপড়ের পৃষ্ঠে চাপ প্রয়োগ করে কালি বা রং এর একটি আস্তরণ তৈরি করে। এই আস্তরণ হতে পারে কোনো লেখা বা কোনো নকশা বা চিত্র।
আমাদের দেশে কয়েক বছর আগেও এমন পদ্ধতি ব্যবহার করে লেখা বা চিত্র প্রিন্ট করা হতো, তবে এখন মূলত অত্যাধুনিক লেজার প্রিন্ট বা অপটিক্যাল প্রিন্টার এর ব্যবহার অধিক। জোহানেস গুটেনবার্গকে মূলত প্রিন্টিং প্রেসের আবিষ্কারক হিসেবে মানা হয়। 1440 সালের দিকে তিনি এটি আবিষ্কার করেন। তিনি ছিলেন জার্মানির অধিবাসী এবং পেশায় একজন স্বর্ণকার। অবশ্য প্রিন্টিং এর ইতিহাস শুরু হয়ে আরও অনেক আগে থেকেই। গুটেনবার্গের এই আবিষ্কারের প্রায় 600 বছর পূর্বে চীনা সাতকরা ব্লক প্রিন্টিং নামের একটি পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে কাঠের তৈরি কোনো ব্লকে কালি লাগিয়ে কোনো কাগজের পৃষ্ঠে নকশা বা লেখা প্রিন্ট করা হতো। এই পদ্ধতির প্রচলন 8ম শতকে কোরিয়া এবং জাপানেও প্রচলিত ছিল। এরপর এশিয়ায় বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চীনে ধীরে ধীরে বিকাশ ঘটতে থাকে প্রিন্টিং পদ্ধতির। এছাড়া পঞ্চদশ শতাব্দীতে জাইলোগ্রাফি নামক আরেকটি প্রিন্টিং পদ্ধতি প্রচলিত ছিল ইউরোপে। এটিও ছিল খানিকটা চাইনিজ সন্ন্যাসীদের ব্যবহৃত কাঠের ব্লক পদ্ধতির মতোই। তবে সবকিছুর অবসান ঘটে গুটেনবার্গের আবিষ্কারের মাধ্যমে। প্রেসিং করে মুদ্রণ করার বদলে একটি মেকানিক প্রেসিং করা যেত। তার এই যন্ত্রটি অ্যাসেম্বলি লাইন পদ্ধতি ব্যবহার করত, যা ছিল হাতে প্রিন্টিং এর চেয়ে অধিকতর দক্ষ। ফলে পূর্বের চেয়ে উন্নত ও দ্রুত প্রিন্টিং এই যন্ত্রটি ছিল অনেকটাই এগিয়ে। কম্পিউটার বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার। বলতে গেলে বর্তমান বিশ্ব চলছে এই কম্পিউটারের উপর ভর করে। আসলে মানব সভ্যতায় কম্পিউটারের ভূমিকা বলে শেষ করা যাবে না। যে কাজগুলো আগে মানুষ করতে মাথার ঘাম ছুটে যেত, সেসব কাজ আজ মুহূর্তে আমরা করে ফেলছি কম্পিউটারের বদলতে। আবার এমন কিছু কাজ কম্পিউটারের সহায়তায় আমরা করতে পারছি, কম্পিউটার ছাড়া সেসব কাজ কল্পনা করাও কঠিন। তবে কম্পিউটার আবিষ্কারের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। এই আবিষ্কারের সূত্রপাত হয় অ্যাবাকাস নামে এক ধরনের গণনা যন্ত্র আবিষ্কারের মাধ্যমে। প্রাচীন গ্রিক সভ্যতার ব্যবহৃত হয় এই অ্যাবাকাস নামক গণনা যন্ত্রটি। এরপর উল্লেখযোগ্য গণনা যন্ত্র ছিল জন নেপিয়ারের আবিষ্কৃত নেপিয়ারের বোন যন্ত্রটি। এই যন্ত্রে ব্যবহৃত হতো 9টি ভিন্ন ভিন্ন বোন বা হাড়, যা দিয়ে গুণ বা ভাগ করা যেত। এই যন্ত্রেই সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। এরপর অবশ্য সপ্তদশ শতক পর্যন্ত গণনা যন্ত্রের তেমন কোনো উল্লেখযোগ্য বিকাশ হয়নি। তবে এই খরা কাটে ব্লেইজ প্যাসকেল এর হাত ধরে। ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম পৃথিবীর প্রথম সার্থক ক্যালকুলেটিং মেশিন আবিষ্কার করেন, বর্তমানে যা আমরা ক্যালকুলেটর নামে চিনি। তার এই ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করা গেলেও গুণ ও ভাগ করা যেত না। পরবর্তীতে প্যাসকেল বিভিন্ন সময় এই যন্ত্রের উন্নতি সাধন করেছিলেন। প্যাসকেলের পরে কম্পিউটার বা গণক যন্ত্রের ইতিহাসে যোগ হয় আরেকজন গণিতবিদের নাম, বিখ্যাত জার্মান ভিলহেল্ম লিবনিজ। লিবনিজের গণক যন্ত্র যোগ বিয়োগ তো করতেই পারত, সেই সাথে গুণ ভাগ এমনকি সংখ্যার বর্গমূল পর্যন্ত বের করতে পারত। এরপর 1836 সালে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস বেবেজ তৈরি করেন উন্নত মানের এক গণনা যন্ত্র, যার নাম ছিল অ্যানালাইটিক ইঞ্জিন। এটি ছিল এক ধরনের স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। এর বিশেষ বৈশিষ্ট্য ছিল এটি তথ্য সংগ্রহ করে রাখতে পারত। 1944 সালে বিশ্বের সর্বপ্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারটি তৈরি করেন অধ্যাপক হাওয়ার্ড আইকেন এবং আইবিএম এর প্রকৌশলীরা। কম্পিউটারটি তৈরি করা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, যেটি পরিচিত ছিল মার্ক I নামে। এটি অনেক বড় বড় গাণিতিক হিসেবে পারদর্শী ছিল। এভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে কম্পিউটারের উন্নতি সাধন। আর এই যন্ত্রটি কি করতে পারে তা আজ আমরা সচক্ষেই দেখতে পাচ্ছি। কাগজ। আমরা মানব সভ্যতাকে বদলে দেওয়ার বিজ্ঞানের 10টি আবিষ্কারের কথা বলছিলাম। আচ্ছা, এই মানব সভ্যতা বা সভ্যতার কথা ভাবতে গেলে আমাদের মাথায় কোন কথাটি আগে আসে? নিশ্চয়ই শিক্ষা। আর শিক্ষার কথা বলতে গেলে তর্কাতীতভাবে চলে আসে কাগজের কথা। কাগজ আবিষ্কারের ইতিহাস প্রায় 2000 বছর পুরানো। লেখার কাজে ব্যবহার করত। তবে কাগজ বলতে বর্তমান সময়ে যেটি বুঝি তা আবিষ্কার হয়েছিল চীনে একজন কোর্ট অফিসিয়াল টি সাই লুন এর হাত ধরে। তিনি তুতের বাকল, শ্বাস এবং প্রাণী মিশ্রিত করে এক ধরনের মণ্ড তৈরি করতেন। ওই মণ্ডকে চাপ দিয়ে পাতলা করে তারপর তা রোদে শুকাতে দিতেন। 8ম শতাব্দীর দিকে কাগজ তৈরির এই পদ্ধতি সম্পর্কে মুসলিম শাসকেরা জানতে পারেন এবং পরবর্তীতে তাদের হাত ধরে ইউরোপে এই পদ্ধতি ছড়িয়ে পড়ে। এরপর স্পেনে প্রথম কাগজ কল স্থাপিত হয় এবং ধীরে ধীরে সমগ্র ইউরোপে এরকম অসংখ্য কাগজ কল স্থাপিত হতে থাকে। অবশ্য তখন কাগজ শুধু দরকারি নথি ও বই ছাপাতে ব্যবহৃত হতো। সর্বসাধারণের কাছে কাগজ পৌঁছে দেয় মূলত ব্রিটিশরা। 15 শতকের দিকে তারা বিশাল পরিসরে কাগজ উৎপাদন শুরু করে এবং উপনিবেশভুক্ত দেশগুলোতে ছড়িয়ে দেয়। আর বর্তমানে কাঠ দিয়ে কাগজ তৈরির পদ্ধতি এসেছিল আমেরিকানদের হাত ধরে। আর এভাবে আমরা পাই দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। টেলিফোন।
টেলিফোন আবিষ্কার ছিল বিজ্ঞানের ইতিহাসে একটি কল্পনাতীত অধ্যায়। একবার ভাবুন তো, আমরা আধুনিক যুগে এসেও যখন মোবাইল ফোনে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, দূর থেকে দূরান্তে কারোর সাথে কথা বলি, একটু হলেও কি অবাক হয় না? তাহলে বুঝুন এই যন্ত্র আবিষ্কারের পর মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল। বিজ্ঞানের এমন অনেক আবিষ্কার আছে যা আবিষ্কারের পূর্বে কাউকে বললে সে নির্ঘাত আপনাকে পাগল বলবে। গ্রাহাম বেলকে টেলিফোন আবিষ্কার হিসেবে ধরা হলেও এই নিয়ে কিছুটা দ্বন্দ্ব আছে। আলেকজান্ডার গ্রাহাম বেল এবং ইলিশা গ্রে উভয় ওয়াশিংটনের প্যাটেন্ট অফিসে 1876 সালের ফেব্রুয়ারিতে টেলিফোন আবিষ্কারের প্যাটেন্ট অ্যাপ্লিকেশন জমা দেন। তবে গ্রাহাম বেলের আবেদনটি আগে নিবন্ধিত হয়। 1876 সালে মার্চে এই প্যাটেন্টটি নিবন্ধিত হয়। 1876 সালে জুনে ফিলাডেলফিয়ার বিশ্ব প্রদর্শনীতে বেল প্রথমবারের মতো এক বিশাল দর্শক উপস্থিতির সামনে তার আবিষ্কৃত টেলিফোন উপস্থাপন করেছিলেন। এই যন্ত্রটি সফলতার সাথে এক প্রান্তে উচ্চারিত শব্দ অপর প্রান্তে পৌঁছে দিতে পারত। অবশ্য গ্রাহাম বেলের টেলিফোনটি ব্যবহারকারীর ক্ষেত্রে খানিকটা কষ্টসাধ্য ছিল। তবে 1877 সালে বেল টেলিফোন কোম্পানি টেলিফোনকে সহজে ব্যবহারযোগ্য করে উৎপাদন শুরু করে এবং ক্রমান্বয়ে ইউরোপের বাজারে ছড়িয়ে দিতে থাকে। ইন্টারনেট। বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ, আর এটি শুধুমাত্র সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। এমনকি কম্পিউটার জগতে বিপ্লব এনে দিয়েছে ইন্টারনেট। আমরা এমন এক সময় এসে পৌঁছেছি যে ইন্টারনেট ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। এক বিরাট চমক। ইন্টারনেট বিশ্বব্যাপী তথ্য আদান প্রদান ও প্রচারের জন্য একটি অভূতপূর্ব মাধ্যম। এটি এমন একটি মাধ্যম যা কিনা অতিক্রম করে ফেলেছে যে কোনো ভৌগোলিক সীমানা। মূলত 1960-এর গোড়ার দিকে ইন্টারনেটের আগমন ঘটে। MITর JCR লিকলাইডার ইন্টারগ্যালাকটিক নেটওয়ার্ক নামক একটি ধারণার জন্ম দেন। এই পদ্ধতিতে সকল কম্পিউটারকে একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেন। এরপর 1960-এর শেষের দিকে অ্যাপানেট বা অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক এর আগমন ঘটে। এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অর্থায়নের তৈরি একটি নেটওয়ার্ক ব্যবস্থা, যা কয়েকটি কম্পিউটারকে একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসত। 1983 এর পর থেকে বিজ্ঞানীরা ধীরে ধীরে আধুনিক ইন্টারনেট আবিষ্কারের দিকে এগুতে থাকে এবং ওই প্রক্রিয়ায় এক অভূতপূর্ব অগ্রগতি করে বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লির ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW আবিষ্কারের মাধ্যমে। তার আবিষ্কার আজকের হাইপার লিঙ্ক বা ওয়েবসাইট ভিত্তিক ইন্টারনেটের সূত্রপাত ঘটায়। অন্তর্দাহ ইঞ্জিন। অন্তর্দাহ ইঞ্জিন হলো এমন এক ধরনের ইঞ্জিন যাতে ইঞ্জিনের ভেতরে জ্বালানি এবং অক্সিজেনের মিশ্রণ প্রবেশ করানো হয়, স্ফুরণ ঘটায়। ফলে উৎপন্ন তাপ ও চাপে গ্যাসের প্রসারণ ঘটে। এই প্রসারণ ইঞ্জিনের পিস্টনে চাপ প্রয়োগ করে। এই প্রক্রিয়াটি ক্রমাগত চলতে থাকে এবং ইঞ্জিনকে সচল রাখে। অন্তর্দাহ ইঞ্জিন আবিষ্কারের সূচনা ঘটে 17 শতকের গোড়ার দিকে। এই সময় কয়েকজন বিজ্ঞানী অন্তর্দাহ ইঞ্জিন তৈরির কাছাকাছি এসেছিলেন। এরপর 1860 সালে জিন জোসেফ এতিয়েন লেনোয়ার নামে এক ব্যক্তির প্রথম বাণিজ্যিক ভিত্তিতে অন্তর্দাহ ইঞ্জিনের প্যাটেন্ট করেছিলেন। তবে এই ইঞ্জিনটিতে কেবল একটি সিলিন্ডার ছিল এবং এটি অতিরিক্ত গরম হয়ে যেত। এই ইঞ্জিনটি একটি 3 চাকার গাড়িতে ঘন্টায় প্রায় 2 মাইল দূরত্ব অতিক্রম সক্ষম ছিল। অন্তর্দাহ ইঞ্জিন আবিষ্কারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে 1878 সালে। এই বছর নিকোলাস এই অটো বিশ্বের প্রথম 4 স্ট্রোক ইঞ্জিন তৈরি করেন। এই ইঞ্জিনটি অবিচ্ছিন্নভাবে চলতে সক্ষম ছিল। একই বছর স্যার ডালাস ক্লার্ক সফলভাবে প্রথম 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন তৈরি করেছিলেন। মানব সভ্যতার ইতিহাসে অন্তর্দাহ ইঞ্জিন আবিষ্কার ছিল এক যুগান্তকারী আবিষ্কার। মানুষের জীবনযাপনের ধারায় গতি নিয়ে এসেছিল এই আবিষ্কার। বিভিন্ন ধরনের যানবাহন থেকে শুরু করে অন্যান্য অনেক কাজেই বহুল ব্যবহৃত এই অন্তর্দাহ ইঞ্জিন। তড়িৎ শক্তির বর্তমান সময়ের একটি অবিচ্ছেদ্য অংশ, যদিও একে সরাসরি বিজ্ঞানের আবিষ্কার বললে ভুল হবে, কেননা এটি সৃষ্টির শুরু থেকেই প্রকৃতির অংশ। তবে হ্যাঁ, একে ব্যবহারযোগ্য করে তোলাটা ছিল বিজ্ঞানের এক উজ্জ্বল অধ্যায়। থেলিসের লেখা হতে জানা যায় যে খ্রিস্টপূর্ব 600 অব্দে পশ্চিমারা জানত অ্যাম্বারকে ঘষে চার্জিত করা যায়। 1600 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট বিভিন্ন পদার্থের তড়িতায়ন ব্যাখ্যা করেন এবং প্রথম ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেন, যা কিনা অ্যাম্বার এর গ্রিক অনুবাদ। এরপর 1660 সালে অট্টো ফন গুয়েরিক স্থির তড়িৎ উৎপাদনের একটি যন্ত্র আবিষ্কার করেন। এরপর 1752 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তড়িৎ এবং বিদ্যুৎ চমকানোর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য একটি অদ্ভুত পরীক্ষা করেন। তিনি বজ্র বৃষ্টির সময় ঘুড়ি উড়িয়ে দিয়ে সুতাটিকে একটি চাবির সাথে বেঁধে দিয়েছিলেন। তার ধারণা ছিল যে বজ্রপাতের কারণে মেঘ থেকে বৈদ্যুতিক চার্জ সুতা দিয়ে এসে চাবিতে জমা হবে।
পরীক্ষা শেষে তিনি যখন চাবিটি স্পর্শ করেছিলেন তখন তিনি একটি ছোট বৈদ্যুতিক শক খান এবং তার ধারণাটি সঠিক প্রমাণিত হয়। এইভাবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুৎ আবিষ্কার এবং ব্যবহারের ধার উন্মোচন করেন। এই জন্য তাকে বিদ্যুতের আবিষ্কারক বলা হয়। পরবর্তীতে অবশ্যই বিভিন্ন বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমে বৈদ্যুতিক উন্নতি সাধিত হয়। এদের মধ্যে হেনরি ক্যাভেন্ডিশ, চার্লস কোলম্বো, উহম প্রভৃতি বিজ্ঞানী উল্লেখযোগ্য। অ্যান্টিবায়োটিক দেহের কোনো অংশে কেটে গেলে, আঘাতপ্রাপ্ত হলে কিংবা পুড়ে গেলে সে ক্ষতস্থানে রোগ জীবাণু সংক্রমণ ঘটায়। এই সকল রোগকে সংক্রমণ রোগ বলে থাকে। অ্যান্টিবায়োটিক হলো বিভিন্ন অণুজীব থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদান যা রোগ জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়। তবে এটি শুধু ব্যাকটেরিয়াজনিত রোগের ক্ষেত্রেই কার্যকর, ভাইরাসজনিত রোগের জন্য নয়। প্রাচীনকালে বিভিন্ন ছত্রাক আর গাছের লতাপাতার নির্যাস দিয়েই মূলত বিভিন্ন সংক্রমণের চিকিৎসা করত মানুষ। প্রাচীন মিশরীয়রা ময়লা ছাতার মতো দাগ পড়ে যাওয়া পাউরুটিকে সংক্রমণের স্থলে লাগিয়ে চিকিৎসা করত। চীনাদের ক্ষেত্রে দেখা গেছে তারা সয়াবিনের ছত্রাক আক্রান্ত বীজে ফোড়ার চিকিৎসার ব্যবহার করত। গ্রিক ও ভারতীয়দের ক্ষতস্থানে সংক্রমণ দূর করতে ছত্রাক ও বিভিন্ন উদ্ভিদের ব্যবহারের নজির পাওয়া গেছে। এভাবে বিভিন্ন সভ্যতা ও অঞ্চলের মানুষেরা সংক্রমণ রোগের চিকিৎসায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। জার্মানির শরীরতাত্ত্বিক পল এরলিখ 1909 সালে শরীরের কোনরূপ ক্ষতি না করে আর্সফেনামিন নামক রাসায়নিক প্রয়োগ সিফিলিস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া মারতে সক্ষম হন। আর এরই মাধ্যমে আধুনিক অ্যান্টিবায়োটিকের যাত্রাপথ শুরু হয়। তবে অ্যান্টিবায়োটিক আবিষ্কারে যার কথাটি না বললে নয় তিনি হলেন আলেকজান্ডার ফ্লেমিং। তিনি 1928 সালে পেনিসিলিন আবিষ্কার করেন। বিভিন্ন উন্নতি সাধনের পর 1944 সালে পেনিসিলিন সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা লাভ করে। বর্তমান সময়ে অ্যান্টিবায়োটিক চিকিৎসা পদ্ধতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এই ছিল বিজ্ঞানের 10টি আবিষ্কার যা বদলে দিয়েছিল বিশ্বকে। তবে এছাড়াও আরো অনেক আবিষ্কার আছে যা কিনা কোনো অংশেই কম নয়। এরপর হাজারো আবিষ্কার আমাদের উপহার দিয়েছে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জীবনধারা। ভবিষ্যতে হয়তো আরো অনেক কিছুই আবিষ্কার হবে। বিশ্ব এগিয়ে যাবে আরো সামনে, উন্নতির উচ্চ শিখরে।